আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরও একটি ক্লাসে উপস্থিত হলাম। আজকের আমাদের পাঠের বিষয় পোলারিটি। তাহলে চলো শুরু করি। প্রথমে আসি, পোলারিটি কাকে বলে। আমরা ক্লাস 10-এ পঞ্চম অধ্যায়ের রাসায়নিক যে বন্ধন ছিল সেখানে পোলারিটি বিষয়টা কিছুটা পড়ে এসেছিলাম। তারপর আমরা এখন বিস্তারিত পড়াবো। তাহলে চলো আমরা শুরু করি, পোলারিটি কাকে বলে। আর পোলারিটি বুঝতে হলে প্রথমে আমাদের এই যে তড়িৎ ঋণাত্মকতার যে মানগুলো আছে সেই মানগুলো কিছুটা আমাদের মনে রাখতে হবে। মোটামুটি সবগুলো মৌল না, কিছু মৌল, 7-8টা মৌল, যেমন আমি যেগুলো আমাদের লাগে সেই মৌলগুলো লিখে দিয়েছি। হাইড্রোজেনের 2.1, কার্বন এইভাবে 2.5, এভাবে আমি যে মৌলগুলো আমাদের সচরাচর লাগে সেই মৌলগুলো এক্ষেত্রে দেখিয়েছি। তোমরা এগুলো মুখস্থ করে নিবে, কারণ আমাদের মোটামুটি এই মৌলগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আর লাগবে না, মোটামুটি চলবে আমাদের। তাহলে পোলারিটি কাকে বলে? পোলারিটি হতে গেলে আমরা এভাবে বলতে পারি যে সমযোজী বন্ধন যখন গঠন করে তখন উভয় পরমাণু থেকে ইলেকট্রন আসে, কিন্তু কোনো একটি পরমাণুর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতা বেশি হইলে ওই শেয়ারকৃত ইলেকট্রন যুগল ওই পরমাণু তার নিজের দিকে টেনে নেয়। ফলে ওই পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং অপর পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এইভাবে এই আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক সৃষ্টি হলে এটাকে বলা হয় পোল, অর্থাৎ ডাইপোল সৃষ্টি হয়। আর এই ডাইপোল সৃষ্টি হওয়ার ধর্মকে বলা হয় পোলারিটি। তাহলে আমি একটি সংজ্ঞা লিখছি, সমযোজী যৌগের দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে ডাইপোলের সৃষ্টি হয়। আর এই ডাইপোল সৃষ্টি হওয়ার ধর্মকে পোলারিটি বলে। তাহলে এই পোলারিটি যে হবে, যেমন আমরা এই যে যৌগটা দেখাই HCl, যদি এইভাবে দেখাই তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাকে আমরা তখন লিখতে পারি ডেল্টা প্লাস, এটাকে ডেল্টা মাইনাস। কেন? এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল ক্লোরিন পরমাণু তার নিচের দিকে টেনে নেওয়ার ফলে এই ক্লোরিন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ আর হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। আর এই যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার এই ধর্মটাকে নামই হচ্ছে পোলারিটি। এখন আমরা শিখব কোন যৌগটা পোলারিটি প্রদর্শন করে, কোনটা করে না। সেক্ষেত্রে আমাদের 4টা শর্ত আছে। এই 4টা শর্তের মধ্যে একটা শর্ত বা দুইটা শর্ত, এই দুইটা শর্তের মধ্যে যারা যাবে তারা এই পোলারিটি প্রদর্শন করবে, অর্থাৎ ওই যৌগগুলো পোলার হবে আর অন্যথায় পোলার হবে না। অর্থাৎ আমরা এখন আসি কোন যৌগগুলো পোলার এবং কোন যৌগগুলো অপোলার। আর এখানে একটা এই পোলারিটি পড়ানোর উদ্দেশ্য, কিছু যৌগ যে যৌগগুলো পোলার হবে, পোলার হইলে যদিও সেটা সমযোজী যৌগ কিন্তু এই যৌগটা আয়নিক যৌগের দিকে ধাবিত হবে। এই কারণে বলা হয় এই পোলারিটি প্রদর্শন যে সকল যৌগ করে সেই সকল যৌগের ক্ষেত্রে বলা হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। অর্থাৎ যদিও যৌগটা সমযোজী কিন্তু যৌগটা আয়নিকের মতো অনেকটা আচরণ করে। আমি এই বিষয়টা আগে কোন যৌগটা পোলারিটি কোন যৌগটা পোলারিটি প্রদর্শন করে না সেটা দেখানোর পর শেষে ওই বিষয়টা আবার আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যে 4টা শর্তর কথা বললাম, এই প্রথম শর্ত দিয়ে আসি। যদি আমি সংক্ষেপে লিখব, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আমি এক্ষেত্রে লিখি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হলে, যদি শূন্য হয়, অর্থাৎ আমি সংক্ষেপে লিখলাম একটা যৌগের দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হলে ওই যৌগটি বিশুদ্ধ সমযোজী হবে। অর্থাৎ যৌগটা পোলার হবে না। আমি যেমন এক্ষেত্রে, আর এই যে বিশুদ্ধ সমযোজী হতে গেলে এই যৌগগুলো হবে যেটা মৌলিক অণু আছে, যেমন এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আমি একটা দিয়ে দেখাই, যেমন এই যে এই যৌগটা যদি দেখাই, এটা এমন, এর তড়িৎ ঋণাত্মকতা 2.1 বিয়োগ এইটা 2.1 শূন্য হয়ে যায় বের করলে।
ফলে এই যে যৌগগুলো লেখা হয়েছে এগুলোকে বলা হয় মৌলিক অণু। এই মৌলিক অণুগুলো কোনো পোলারিটি দেখাবে না, বরং এগুলোকে বলা হবে বিশুদ্ধ সমযোজী। এরপরে 2 নম্বর আসি, যদি তড়িৎ চলাচলতা পার্থক্য 0 থেকে 0.5 এর মধ্যে হয়। তো আমি কথাগুলো মুখে বলে দিই, ভাষাগুলো লিখি নাই, যতটুকু লেখা দরকার ততটুকু লিখি। তড়িৎ চলাচলতা পার্থক্য, যৌগের দুটি পরমাণুর মধ্যে তড়িৎ চলাচলতা পার্থক্য 0 থেকে 0.5 এর মধ্যে হয়, তখন ওই যৌগটা মধ্যে হলে ওই যৌগটা হবে অপোলার সমযোজী। যেমন আমরা একটা উদাহরণ আসি, যেমন এই CH4 মিথেন, এই যৌগটা যদি আসি, এই কার্বনের তড়িৎ চলাচলতা আমরা জানি, ওই যে লেখা আছে 2.5 আর হাইড্রোজেনের লেখা আছে 2.1। তাহলে এটা যদি আমরা 2.5 বিয়োগ 2.1 করি তাহলে এটা হবে 0.4। অর্থাৎ এই যে এই শর্তের মধ্যে 0 থেকে 0.5 এর মধ্যে থাকলো, তাহলে এই যে মিথেন এটাকে আমরা বলবো অপোলার সমযোজী যৌগ। এরপরে আমরা আরেকটা আসি, তড়িৎ চলাচলতা পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হলে ওই যৌগটা হবে পোলার সমযোজী। অর্থাৎ এইটাই আমাদের, এই যে পোলারিটি পড়ানোর বিষয়, এইটাই আমাদের আসলে পড়ানোর বিষয়। কোন যৌগটা পোলারিটি প্রদর্শন করে। তাহলে এক্ষেত্রে আমরা 0.5 থেকে 1.7 এর মধ্যে হলে ওই যৌগটা পোলার সমযোজী হবে। যেমন আমরা এই যে এইটা আসি, পানির ক্ষেত্রে আসি, এই যৌগটাই অক্সিজেনের আমরা জানি, ওই যে লেখা আছে 3.5 আর হাইড্রোজেনের 2.1। এই যে হইলে এটা, তাহলে আমরা যদি বিয়োগ করি 3.5 বিয়োগ 2.1, তাহলে এটা কত হয়? বিয়োগ করলে 1.4। এই যে এই শর্তের মধ্যে পড়ে, এই যে এই শর্তে 0.5 থেকে 1.7 এর মধ্যে পড়ে, তাহলে এই ক্ষেত্রে পানি হবে পোলার সমযোজী যৌগ। আর এই যে সকল যৌগ পোলার হয়, ওই সকল যৌগ কিছুটা বা অনেকটা আয়নিক যৌগের মতো আচরণ করে। এরপরে আমরা আরেকটা অণু আসি, 4 নম্বর যে পয়েন্টটা সেটা আসি, যদি তড়িৎ চলাচলতা পার্থক্য, 4 নম্বর পয়েন্টটা, দুটি যৌগের মধ্যে তড়িৎ চলাচলতা পার্থক্য 1.7 থেকে বেশি হলে এই যৌগটা পোলার হবে। অর্থাৎ পোলার হইলেও আমরা বলতে পারি এটা পোলারের অন্যতম সংস্করণ চলে যাবে। অর্থাৎ এই যৌগটা এই যে 1.7 থেকে বেশি যদি হয় তড়িৎ চলাচলতা পার্থক্য, তখন আমরা এটাকে বলতে পারি ওই যৌগটা পোলার না বলে সরাসরি বলতে পারি যৌগটা আয়নিকের মতো আচরণ করবে। অর্থাৎ এত বেশি পোলার যে সেটা তখন আর সমযোজী থাকে না, তখন আয়নিকের মতো আচরণ করে। যেমন আমরা এই যে এই যৌগটা যদি দেখি, এই যে ফ্লোরিন এবং হাইড্রোজেনের, এইটা এই ফ্লোরিনের তড়িৎ চলাচলতা এই যে লেখা আছে, এই যে 4 আর হাইড্রোজেনের 2.1, যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে? 1.9। এই যে 1.7 থেকে বেশি, তাহলে এই যৌগটাও পোলার। কিন্তু এই যৌগটা বলা যায় এক্ষেত্রে এটা 40% সমযোজী আর 60% যৌগটা আয়নিক। অর্থাৎ আমরা বলতে পারি 1.7 এর চেয়ে যদি 1.7 এর থেকে যদি তড়িৎ চলাচলতার পার্থক্য বেশি হয়, তাহলে ওই যৌগটাকে আর আমরা সমযোজী না বলে আয়নিক বলতে পারি। তবে একমাত্র এই একটা যৌগই আছে যেটা সমযোজীর তুলনায় আয়নিকের মতো বেশি আচরণ করে। তাহলে আমরা আজকে আমাদের এই ক্লাসে পোলারিটি সম্বন্ধে বিস্তারিত পড়লাম। এর পরবর্তী ক্লাসে আমরা পড়াবো পোলার আয়ন, পোলারিটি, পোলার আয়ন। এক্ষেত্রে অনেকের মধ্যে প্যাচ লাগে। আর পরবর্তী ক্লাসে পোলার আয়ন যখন পড়াবো তখন সেটা বিস্তারিত পড়াবো। এখন আরেকটু আছে এই পোলারিটি সম্বন্ধে, এক্ষেত্রে যে
প্রথমে আমি একটা প্রশ্ন করছিলাম যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য এটা আসলে কি। এটা কি বলতে গেলে আমি যদি বাস্তব উদাহরণ দিই, যেমন অনেক মুসলমান আছে, সে নামে মুসলমান কিন্তু দেখা যায় সে অন্য ধর্মটায় সে আগ্রহী বেশি। সেক্ষেত্রে আমরা বলতে পারি সে মুসলমান হইলেও সে অন্য ধর্ম পালন করে বেশি। আবার অনেকটা দেখা যাচ্ছে অন্য ধর্মের একজন, সে অন্য ধর্মে হইলেও সে মুসলিম ধর্মের দেখা যাচ্ছে আকৃষ্ট হয় বেশি, এই ধর্মটা পালন করতে চায়। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তার ধর্ম ছেড়ে সে অন্য ধর্মটা পালন করে। ঠিক এক্ষেত্রে এই সমযোজী যৌগের আইনিক বৈশিষ্ট্য অর্থ হলো যৌগটা সমযোজী কিন্তু সে ওই শ্রেণী না থেকে ওই ধর্ম ত্যাগ করে সে আয়নিকে ধর্মের দিকে চলে আসে। এটা নামই হচ্ছে সমযোজী যৌগের আইনিক বৈশিষ্ট্য। যেমন আমি যে যৌগটা দেখালাম, যেমন এই যৌগটা, এটা সমযোজী যৌগ কিন্তু এর তড়িৎচঞ্চলতা পার্থক্য বেশি হওয়ার কারণে ও ধর্ম অর্থাৎ সমযোজী ধর্ম পালন না করে এই যেহেতু 60% আয়নিকের ধর্ম পালন করছে, তাহলে আমরা বলতে পারি এ সমযোজী হইলেও আয়নিকের মতো আচরণ করে। ঠিক এইভাবে এই যে আমি এখানে লেখা আছে পানি, এটা একটা পোলার যৌগ, আর পোলার হওয়ার কারণে এই যৌগটা যদিও সমযোজী কিন্তু বলা যেতে পারে অনেকটা আয়নিকের যৌগের মতো আচরণ করে। এইটার নামই হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তাহলে আশা করি তোমরা সবাই আজকে এই পোলারিটি সম্বন্ধে বিস্তারিত যা পড়ালাম সবাই বুঝতে পারছো। বাসায় আর একটু প্র্যাকটিস করলে এটা ঠিকমতো আয়ত্তে আসতে পারবে। আজকে এই পর্যন্ত রাখি। পরবর্তী ক্লাসে আমরা পড়াবো পোলার আয়ন। ওই পোলার আয়নের মধ্যে ফাজানের নীতি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আশা করি পরের ক্লাসটা কেউ মিস করবে না। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।